অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। ঘুরে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশে তারেক রহমান এসেছিলেন ভারতের হাত ধরে, এই কথা কিন্তু অনেকেই বলেছিলেন, আমরাও বলেছিলাম। কিন্তু এই মাসে তারেক রহমান ভারত যাওয়া স্থগিত করেছেন। আগামী মাসে উনি প্রথম সফর চায়নায় করছেন। চায়না থেকে আসবে বাংলাদেশে সবচাইতে বেশি বিনিয়োগ, আর চায়নার বিনিয়োগ পেতে হলে ভারত বাদ দিয়ে ওনাকে অবশ্যই আগে চায়নায় যেতে হবে। তাই চায়না ওনার যাওয়ার সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাচ্ছি। আগে দেখলাম গত বছর কোরবানিতে মুসলমানদের বাসায় বাসায় গিয়ে এই কুলাঙ্গার শুভেন্দ্র অধিকারী গরুর গোশত খেয়েছে। এবার বাসায় বাসায় গিয়ে বলেছে যে আমি একটু মদ খাই, আমি লাল পানি খাই, আমাকে টিফিন ক্যারিয়ারও একটু গরুর গোশত দিয়ে দেন। এই যে কত বড় খারাপ মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিনয়, আর এই নির্বাচনের জন্য এখন বলতেছে যে ওই এলাকায় কোনো মুসলমান রাখা যাবে না, পশ্চিমবঙ্গ মুসলমান মুক্ত করা হবে। মুসলিম ধর্মাবলম্বী যদি কোনো ভাই আক্রান্ত হন, একজন হিন্দুর উচিত সবার আগে ছুটে যাওয়া, তাকে বাঁচানো, সন্ত্রাসের আগুন নিভিয়ে দেওয়া চিরকালে। কিসের জন্য এই আক্রমণ, কিসের জন্য এই রক্তপাত, কিসের জন্য এই হিংসা? হিংসা অত্যন্ত নিন্দনীয় কাজ। হিংসা, মারামারি, হাঙ্গামা এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যায়। যদি একটা মসজিদে মাইতির ভাই যদি আমার একটা মাদ্রাসা ভেঙে যায়, তাহলে আমি একটা মুসলমান হিসেবে বলে দিচ্ছি, হাতে তরোয়াল নিয়ে যদি শক্তি থাকে, আল্লাহ তাআলা যদি দেয়, তাহলে সে ভারতের উগ্রবাদীদের কাল্লা কেটে ফেলবে বলে দিলাম। 54 বছর বলতেছে, সামনে আরো বলবে ওই যে ওরা রাজাকার, ওই যে ওরা রাজাকার, এটা বইলা যাবে, কিন্তু বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলাবে। এইটা কিন্তু জামাত বুঝে বলেই বলতো যুবকদেরকে আমরা সামনে দিতে চাই, আমরা পিছনে থাকতে চাই। ব্যাপারটা বুঝছেন? এই এনসিপি কে সামনে দিতে চায় জামাত। এটা একটা মনস্তাত্ত্বিক গেম ভাই। হ্যাঁ ভাই, মনস্তাত্ত্বিক গেম। ওদেরকে সামনে দিয়ে দিলে কি হবে? কোনো কারণে ওরা যদি ওদেরকে ক্ষমতা এনে দেয় 5 বছর পর বা যে কোনো সময় ওরা যদি ক্ষমতায় চলে আসে, আর ওদের পিছনে যদি জামাত থাকে, আর এই দেশটাকে যদি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তখন কিন্তু আর বলবে না ওই যে ওরা রাজাকার। মানুষ তো নিজের চোখে দেখতেছে জামাত পিছনে থেকে কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে, দেশের টাকার বাইরে যাইতেছে না। এবং আমাদের বর্তমানে এই যে ঋণের বোঝা, আমরা যদি আগামীকাল কোনো ঋণ নাও নেই, তাও এই বোঝা আমাদের শোধ করতে প্রায় 40 বছর সময় লাগবে। এবং বাংলাদেশে একটা সদ্য জন্ম নেওয়া শিশু, তার মধ্যেও প্রায় 1.5 লক্ষ টাকা ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। ডক্টর ইউনূসকে ফাঁসাইতে হবে, ওকে তো ছাড় দেওয়া যায় না। বাংলাদেশে যারাই শাসন করছে, মানে যারাই সরকার চালাইছে, সবাই অতীত ঘাইটা দেখেন, ফিনিশিং ভালো না, অতীত কারোই বেশি ভালো না। তো ডক্টর ইউনূসের ভালো হবে কেন? তারও তো ভাই ঝুলাইতে হবে না। হামিদ টিকা নিয়া তার নামে মামলা করছে, ওর মধ্যে আরও আছে উপদেষ্টা, ওরাও আসামি। 1 নম্বর আসামি নিশ্চয়ই ডক্টর ইউনূস। হামিদ টিকা উনি আনে নাই। দেখেন, নির্বাচন দিছে, ধরেন 6 মাস হয়ে গেছে, তারপরে নির্বাচনের প্রচারণা চলছে 3 মাস, আর নির্বাচন হয়ে গেছে ধরেন আরো 3 মাস। তার মানে 6 মাস আগেই কিন্তু পুরা সরকারের ক্ষমতাটা কার হাতে ছিল? নির্বাচন কমিশনারের হাতে ছিল। দেশের কার্যক্রম যেভাবে চলার সেভাবেই চলে, সচিবরা চালায়। দেখেন, এখন 300 মানুষ লাগে আমাদের এই যে সংসদে, 300টা এমপি লাগে দেশ চালাইবার জন্য। আর ইউনূস সরকার আমার মনে হয় 18 থেকে 20 জনের মতো দিয়ে দেশ চালাইছে 18 মাস। এখন উনি টিকা আনে নাই, ওই টাকা পয়সা উনি মাইরা দিল না কি করলো? কেন টিকা আনাইলো না? ওনার কেন হঠাৎ ইচ্ছা হইলো যে আমি টিকা আনাবো না, এতে হাম হবে, কিছু বাচ্চা মারা যাবে? ভাই, 300 থেকে 400 শিশু মারা গেছে। চিন্তা করেন, যাদের বুক খালি হয়েছে তাদের কেমন লাগতেছে। টিকাটা কি সঙ্গে সঙ্গে দেয় না আরো আগে নিতে হয়? 2025 সালে টিকা দেওয়া হয়েছে। তো এই টিকা কারা নেয় নাই? অনেকেই ভাই টিকা নেয় নাই, কারণ ওই যে করোনার সময় করোনার ইনজেকশন নেওয়ার পর একটা গুজব ছড়ায় গেছিল যে যারা যারা করোনার ইনজেকশন নিছে তাদের চুলকানি হইতেছে, সাইড এফেক্ট দেখা দিছে, এরকম গুজব ছড়ায় গেছে। আর আমাদের দেশের মানুষ গুজব বিশ্বাস করে। অনেক মারা বোনরা তাদের সন্তানকে টিকাটা দেয় নাই, সন্দেহে দেয় নাই, ডেট ওভার কিনা, ভালো না মন্দ, অনেক চিন্তা ভাবনা করে টিকাটা অনেকে দেয় নাই। এই যে যারা মারা গেছে তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। আমাদের সাংবাদিক ভাইদের কথা বলা উচিত, তাদের কাছে সত্যটা সামনে তুলে আনা উচিত। আচ্ছা, ধরেন ডক্টর ইউনূস টিকা আনে নাই, 6 মাস হয়ে গেছে। তো ধরেন এই যে 3 মাসে কি টিকা আনা যায় না? এটা কোনো কথা? ইমার্জেন্সি কত কাজ করা যায়, তাই না? এই যে তেলের সংকট পড়ছে, সেই সংকট তো দূর করলো সরকার, দূর করছে না? মাইকে মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকতো, দাম বাড়াইলো, দাম বাড়ানোর পর দেখেন সেই লাইন হাওয়া হয়ে গেল। যতদিন দাম কম ছিল ততদিন লাইন ছিল। আর ওই তেলের লাইনে দাঁড়ায় কৃষককে মরতে দেখছি, বাইক চালককে মরতে দেখছি, অনেকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখছি, কত রকম ঘটনা ঘটছে। ওই টাইমে মানুষ দেখেন ব্ল্যাকে কিন্তু তেল কিনতেছিল, ডবল দামে তেল কিনতেছিল। এরপরেই সরকার 20 টাকা 25 টাকা বাড়াই দিল, ওইটা কোনো গায়েই লাগলো না। দেখেন তেলের লাইন শেষ হয়ে গেল। এখন কিন্তু আগের অবস্থা নাই। তার মানে আমরা ধরে নিতে পারি তেলের সংকট ছিল, সরকার সেই সংকটটা দূর করছে, বিদেশ থেকে তেল আনছে, যেভাবেই হোক পার্শ্ববর্তী দেশ থেকেও আনতে পারে, আনছে। তো আইনা তো সমস্যাটা দূর করছে। তাহলে হামের টিকা কেন এইভাবে আনা হইলো না? এত বড় প্রবলেমটা কেন এড়িয়ে গেল সরকার? কারণ কি? এমনও তো হইতে পারে
ডক্টর ইউনূসকে বদনাম করার জন্য এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাই না ভাই? টিকা আনতে পারবেন না কেন? বড় বড় সমস্যার সমাধান করা যায় ভাই 24 ঘন্টায়। আর হামের টিকার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে, এটা কোনো কথা? এর মধ্যে কোনো রহস্য আছে? এই রহস্যগুলো উদ্ঘাটন কইরা সত্যটা সামনে আনা উচিত। যাই হোক, মামলা যখন হয়েছে আদালতে সত্যটা তো সামনেই আসবে। দেখি না ডক্টর ইউনূসকে কাঠগড়ায় কারা দাঁড় করায়। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে হবে? 54 বছর 55 বছরে একটাই তো সরকার ছিল যে সরকার ওনাদের সঙ্গে চোখে চোখ রেখা কথা বলছে। হ্যাঁ ভাই, চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই বলছে আমাকে অশান্তি দিলে তোমাকে আমি অশান্তি দিব। ওই চিকেন লেগের কথা মনে করাই দিছে। আর এই চিকেন লেগটা কি ছিল কাহিনী জানেন? ওই যে বলতো না আওয়ামী লীগ সরকার 41 সাল পর্যন্ত আমাদেরকে পাওয়ার দেওয়া হোক, ক্ষমতা দেওয়া হোক, এই দেশকে আমরা শীর্ষস্থানে নিয়ে চলে যাবো, একেবারে চাঁদে ঠেকাইয়া দিব। বিরাট বড় প্ল্যান কইরা ফেলছিল তো ভাই। হ্যাঁ ভাই, ওই যে চিকেন লেগ, ওই সাইডে রংপুর, ওই জায়গাটুক দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। আরেকটা কি ছিল জানেন? আমাদের এই যে কক্সবাজারের এই সাইড থেকে একটা ল্যান্ড দিয়ে দিবে, আর ওই ল্যান্ডের সাথে সমুদ্রের সম্পর্ক। তার মানে কি জানেন? 7 সিস্টারেরও একটা সমুদ্র বন্দর হয়ে গেল। আর ওইদিক দিয়া রংপুরের ওই সাইড দিয়ে দিলে চিকেন লেগটা মোটা হাতির মতো মোটা গলা হয়ে গেল। এই ছিল তাদের প্ল্যান। হ্যাঁ ভাই দেখেন, ये बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है। ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बना, अब त्रिपुरा के पास अपना समुद्र, ये बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है। ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बनाते हैं, तो ये हो गया ग्रेटर मेघालय। हम लोग का जो रास्ता पतला सा था अब वो चौड़ा रास्ता हो जाएगा। अब यहाँ देखिए ये बांग्लादेश है। बांग्लादेश से इनका कहना है कि इन लोगों के पास समुद्र नहीं है, तो त्रिपुरा को अगर हम थोड़ा सा 15 किलोमीटर 15 से 20 किलोमीटर नीचे लाए तो ये समुद्र के पास आ जाएगा। अब त्रिपुरा के पास अपना समुद्र हो गया। जब त्रिपुरा के पास अपना समुद्र हो गया तो हम लोग का टेंशन खत्म। इन लोग को समुद्र मिल गया यहाँ से, और हम लोग का ये चिकन नेक जो पतला। এই যে শেখ হাসিনা বলতো না ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ রাখবে, কোন কথার উপরে ভিত্তি করে এই কথা বলতো? এইটার উপরে ভিত্তি করে এই কথাগুলো বলতো। এইটাই ছিল তাদের 41 সাল পর্যন্ত প্ল্যান। কিন্তু ওই বাড়া ভাতে ইলিশ ভাতের মধ্যে ছাই দিয়ে দিল কে? ডক্টর ইউনূস। 5ই আগস্টে আইসাই কিন্তু ওই ছাইটা দিয়ে দিল। এবং রংপুর নীলফামারীতে ওই সাইডে এয়ারপোর্টটা চালু করলো, ওইখানে ড্রোন ক্যামেরার জন্য টার্কিকে আহ্বান করলো, চীনকে আসতে বললো, অনেক রকম প্ল্যান করে ফেলাইলো। কারণ ওই চিকেন লেগ, ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তো ওই জায়গাটার মধ্যেই হুমকি দিয়ে রাখলো, ওই চিকেন লেগের দিকে দৃষ্টি দিয়ে রাখলো যে আমারে ডিস্টার্ব করলে ওই যে চিকেন লেগ, এই প্ল্যানে আগে যাইতেছিল। যার জন্য ডক্টর ইউনূস হয়ে গেছিল দুশ্মন। হ্যাঁ ভাই, দুশ্মন হয়ে গেছিল। এই যে শুভেন্দু অধিকারী রাত দিন 24 ঘন্টা ডক্টর ইউনূসকে জঙ্গি বলতো না, ওদের মিডিয়া সারাদিন চিৎকার করতো না, এখান থেকে দৌড় দিয়া ওই পর্যন্ত চলে যেত স্লিপ কাইটা। হ্যাঁ, আর চিৎকার করে বলতো মোল্লা মোল্লা, জঙ্গি জঙ্গি। আর এই জঙ্গিরা কারা? ডক্টর ইউনূস, কিংস পার্টির এরা এবং জামাতে ইসলাম, এরা একটা জঙ্গি সংগঠন, এরাই এখন দেশ চালাইতেছে। হ্যাঁ, এখনো বলে কিন্তু অনেকে, এই সংসদের মধ্যে আকার ইঙ্গিতে বলতে দেখছি যে 18 মাস তো তাদেরই সরকার ছিল, মানে 18 মাস জামাতে ইসলামের সরকার ছিল। এখন আর জামাতে ইসলাম ওইসব সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছে না, যার জন্য এত চিৎকার, এত অভিযোগ, এইসব কথা বলা হয়। আমরা শুনি, ঠিক আছে ভাই, এগুলো রাজনৈতিক কথা, এগুলো কানে নিতে চাই না। আসল সত্যটা কি? আসল সত্যটা হলো ডক্টর ইউনূস একটা রাস্তা দেখাই দিয়ে গেছিল। বলছিল না বহুত বড় দেশ ভারত, বহুত বড় দেশ চীন, ওরা যদি উঠতে চায় মাঝখানে আমরা, ওদের হাওয়াতে আমরাও আকাশে উঠতে পারবো। এই কথাগুলো বলছিল না? আরো বলছিল না যে পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, আমাদেরকে সামনে যেতে হবে। আরো কি বলছিল? রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা নাই। এইসব কথাগুলোর মানে কি? এইসব কথাগুলোর মানে তাদেরকে বলা, হ্যাঁ তাদেরকে এই হুমকিগুলা দিছে। এই রিসেট বাটন মানে নতুন করে আবার সংবিধান লেখা। ওই যে 72-এর সংবিধান যেটা তোমরা লেখা দিছিলা গোপনে, সেটাকে আমরা চেঞ্জ করব, সংস্কার করব, এইটারই তো ইঙ্গিত দেওয়া রিসেট মানি। যার জন্য ডক্টর ইউনূস শত্রু হয়ে গেছিল। তো যাই হোক, ডক্টর ইউনূসের কেউ কিছু করতে পারলে কইরা দেখান ভাই। হ্যাঁ ভাই, অনেকেই তো দেখি এই যে এনসিপির অমুকে এত কোটি টাকা মেরা দিছে, 200 কোটি 400 কোটি, বহু রকম কথা শুনছি, কই কাউরে তো ধরলেন না। হ্যাঁ, এই যে বিএনপি সরকার, ওনারাই তো বলতো, ওনাদের লোকরাই বলতো, তো ওনারা ধরে না কেন? 2.5 মাস 3 মাস হয়ে যাইতেছে, সরকার চালাইতেছে, অপরাধীর যদি কোনো প্রমাণ থাকে ধইরা ফেলান, হাতে হ্যান্ডকাপ পরায় দেন। কিন্তু কেন দিচ্ছে না? অনেকে বলতেছে বিএনপি ছাড় দিতেছে এনসিপি কে, এবং এই যে এনসিপি শক্তিশালী হইতেছে না, অনেকে আইসা যোগ দিতেছে এনসিপিতে, এটা নাকি বিএনপির হাত আছে। বিএনপি চাইতেছে এনসিপি শক্তিশালী হইয়া নিজের পায়ে দাঁড়ায় যাক এবং জামাতকে ছাইরা চলে আসুক। এটাই হচ্ছে রাজনীতি। এরকম কথা অনেকেই বলতেছে। আমি বলি কি জানেন, আপনারা না আসলে অন্ধকারে আছেন। হ্যাঁ, দুয়ে খালি 4 মিটারে হবে, 2 22 হয়তো এরকম কিছু হবে না, হইতে পারে না। কারণ কি জানেন, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। এই জওয়ানরা তো বুদ্ধিমান। দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যার যতদিন কথা বলছে, নির্বাচনের আগে একটা কথা প্রত্যেকটা ভাষণে বলতো, এই যুবকদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাই, এই যুবকদেরকে সামনে রাখবো, আমরা পিছনে থাকবো। এই কথা বলে না ভাই? নিশ্চয়ই বলছে। ওই একই কথা কিন্তু বলতো ডক্টর ইউনূস স্যার, যে যুবকদের হাতে দেশ ছাইড়া দিতে হবে, নতুন বাংলাদেশ চাইলে তাদের হাতেই দেশটাকে ছাইড়া দিতে হবে, এরকম ইঙ্গিতই তো দিত। এর মানে কি আমি বলতে চাচ্ছি বুঝছেন? এখন যা কিছু হইতেছে, এই যে এনসিপি শক্তিশালী হইতেছে, এর পিছনে জামাতের হাত আছে ভাই, এটা মাথায় রাখবেন। জামাতের হাত আছে। জামাত চাইতেছে শক্তিশালী হইয়া দাঁড়াক এনসিপি, কারণ 3টা দল লাগে। হ্যাঁ ভাই, মিনিমাম 3টা দল লাগে একটা দেশকে পরিচালনা করার জন্য। একটা সরকারি দল,
একটা বিরোধী দল, আর তৃতীয় শক্তি একটা লাগে। আরো অনেক আছে, সেগুলোর প্রতি সম্মান রেখেই বলতেছি ভাই। হ্যাঁ, ওই যে আন্তরিকের একটা দল আছে না, কি যেন নাম দিছি ভুলে গেছি, ওর দলকেও আমি সম্মান জানাই। ও কাজে লাগে তো, হ্যাঁ ও কাজে লাগে। কোষা নৌকার মতো বড় নৌকার পিছনে কাজে লাগে। কি কাজে লাগে বুঝা নিয়েন। বড় নৌকা থেকে কোষায় নৌকায় নাই মা কি করে এটা বুঝা নিয়েন। ওইভাবেই কাজে লাগে। এই ধরনের দলকে আমি সম্মান জানাইতে চাই। সব দলেরই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু ওই কথাটা কেউ মাইনা নিবেন না। ওইটা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এনসিপি কে পচাইবার জন্য। মানে এনসিপি হলো বেঈমান, যে জামাতের কারণে তারা নিজেরা দাঁড়ায় থাকতে পারছিল এই নির্বাচনে, নাহলে নির্বাচনে হারায় যেত। তো দাঁড়ায় থাকতে পারছে নিজের পায়ে জামাতের ব্যাকিং এ। তাদের সঙ্গে বেঈমানি করতেছে এনসিপি, এই ন্যারেটিভই তৈরি করতেছে এরা। এগুলাতে কান দিবেন না। বড় ভাই ছোট ভাই একসাথেই আছে, মুরব্বীরা যা বলবে বুদ্ধিমানরা সেই পথেই চলবে, এটা মাথায় রাখেন। এই যে সিটি কর্পোরেশনের নির্বাচনের নিয়ে কথা উঠছে না, যে জামাত ছাড় দিতেছে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দাঁড় করাইতে চায় একটা জায়গা থেকে, জামাত সেটা মাইনা নিতেছে না। এটা মাইনা নিল কি মাইনা নিল না, ওই সময়টা কিন্তু এখনো আসে নাই, তার আগেই আলোচনা চলে আসছে। ওইটা নির্বাচনটা সামনে আসুক, তারপরে হিসাব মিলানো যাবে কে কোন অঙ্কেতে চলে। কিন্তু ওরা একসাথেই আছে, একসাথেই থাকবে। এনসিপি আর জামাত একসাথেই থাকবে। কেন থাকবে বুঝাই বলতেছি ভাই। গ্রামে বাড়ি দেখছেন না, এরকম কিছু কিছু বাড়ি থাকে যে বাড়িগুলাকে বলা হয় ওই যে ওইটা চোরের বাড়ি। গ্রামে আসে না, রাস্তায় হাঁটতে হাঁটতে বলে না কথায় কথায় যে ওই বাড়িটা আছে না ওইটা চোরের বাড়ি। আসলে ঘটনা কি, দেখা গেছে যে 50 বছর আগে এখানে কোনো চোর বসবাস করতো, ও আসলেই চুরি করতো, তারপরে তো চলে গেছে পৃথিবী থেকে। এখন এই বাড়ির ছেলে দেখা গেল যে ডাক্তার হয়ে গেছে বা সোলজার হয়ে গেছে, তারপরেও কিন্তু লোকে বলে ওই যে বাড়িটা ওই বাড়িটা চোরের বাড়ি, এটা বলে। কিন্তু ঠিক তেমনি কিন্তু আমাদের সুশীলরা কিন্তু একটা কথা বলে, সবসময়ই বলে, গত 54 বছর বলতেছে, সামনে আরো বলবে ওই যে ওরা রাজাকার, ওই যে ওরা রাজাকার। এটা বইলা যাবে, কিন্তু বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলাবে। এইটা কিন্তু জামাত বুঝে, জামাত বুঝে বলেই বলতো যুবকদেরকে আমরা সামনে দিতে চাই, আমরা পিছনে থাকতে চাই। ব্যাপারটা বুঝছেন, এই এনসিপি কে সামনে দিতে চায় জামাত। এটা একটা মনস্তাত্ত্বিক গেম ভাই। হ্যাঁ ভাই, মনস্তাত্ত্বিক গেম। ওদেরকে সামনে দিয়ে দিলে কি হবে, কোনো কারণে উপরওয়ালা যদি ওদেরকে ক্ষমতায় না দেয়, 5 বছর পর বা যে কোনো সময় ওরা যদি ক্ষমতায় চলে আসে, আর ওদের পিছনে যদি জামাত থাকে, আর এই দেশটাকে যদি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তখন কিন্তু আর বলবে না ওই যে ওরা রাজাকার। মানুষ তো নিজের চোখে দেখতেছে জামাত পিছনে থেকে কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে, দেশের টাকার বাইরে যাইতেছে না। শুনছেন না, এক মন্ত্রীর, আওয়ামী লীগের এক মন্ত্রীর 1200 বাড়ি বিদেশে, 1200 বাড়ি ও কবরে নিয়ে যাবে, সব বাড়ি কবরে নিয়ে যাবে। কিভাবে দেশের টাকা মারছে। আর জামাত ইসলাম পাহারা দিয়া যদি একটা সরকার পরিচালনা করতে পারে, তাহলে ওই বদনামটা কি থাকবে? থাকবে না। এটা আমার ব্যক্তিগত মতামত ভাই। হ্যাঁ ভাই, ব্যক্তিগত মতামত। কারণ বাংলাদেশের রাজনীতি দেখে আসতেছি, বাংলাদেশের রাজনীতি যা ওই যে পার্শ্ববর্তী দেশের রাজনীতি, ওই একই রাজনীতি ভাই। রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হয়। এই যে শুভেন্দু গরু খাওয়া, 2 বাটি গরুর মাংস খাইছিল, মনে আছে? ওই শুভেন্দু একজন ঘুষ করতো। হ্যাঁ ভাই, ও ঘুষ খাইতেছে, একেবারে গোপন ক্যামেরায় ধরা পড়ছে ও ঘুষ খাইতেছে। 5 লাখ rupees, sir. 5 lakh rupees. 5 lakh rupees, sir. এই মিডিয়াতে আইসা মোদিজি ব্যঙ্গ করছে, নিজে ব্যঙ্গ করছে যে ওইখান থেকে টাকা নিতেছে কেমনে, ওই টাকা নিয়ে আবার কিভাবে ঢুকাইতেছে, সবকিছু নিয়ে ব্যঙ্গ করছে। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले। ওই মোদিজি বলতেছে দেখো কি ভোলা ভালা চেহারা, চেহারা দেখে মনে হইতেছে এটা তার অভ্যাস, পুরনো অভ্যাস, চেহারার মধ্যে কোনো চেঞ্জ নাই। এরপরে এই শুভেন্দুকে ভয় দেখাইলো, ভয় দেখায় বললো যে তুই ওই দল ছেড়ে আমার দলে চলে আয়। তারপরে শুভেন্দু কিন্তু এই দলে চলে আসলো, আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেল পশ্চিমবঙ্গের। আবার দেখেন ওই শুভেন্দু, যে শুভেন্দু ঘুষখোর, যে শুভেন্দুকে নিয়ে মোদি তামাশা করছে ওপেন স্টেজে, তাকে আবার বুকে জড়াইয়া ধরছে। কেন কথাগুলো বললাম? এই জন্যই বললাম, রাজনীতিবিদদেরকে কিনা যায় ভাই। পার্শ্ববর্তী দেশের এই যে প্রমাণটা দেখলেন কিনা যায়। আমাদের দেশের যদি কারো প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারুম না, তবে এইটুকু বলতে পারি, রাজনীতিবিদরা মানুষের আবেগ নিয়ে খেলে। হ্যাঁ, আবেগ নিয়ে খেলে। ডাক্তার শফিকুর রহমান স্যার তো জাপানে গেছিল, এরপর থাইল্যান্ড গেছিল, তারপরে বাংলাদেশে আসছে। থাইল্যান্ড কেন গেছিল? থাইল্যান্ড গেছিল একটা হাসপাতালে। ওই হাসপাতালে 64টা ভাই বোন আমাদের আছে, 64 জন ভাই বোন, এই জুলাই যোদ্ধা। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। গত 11-12 মাস যাবত এখানে চিকিৎসা নিতেছে। এক বাবা ডাক্তার শফিক স্যারকে বলছে যে আমার ছেলের সাথে একটু কথা বলেন, কালকেই তার পাটা কেটে ফেলবে। ক্লাস 9-এ পড়ে, মাত্র ক্লাস 9-এ। আগামীকাল তার পা কাটা হবে। কানতে কানতে বলতেছে আমার পাটা আগামীকাল কেটে ফেলবে। তারা আরো কি বলছে জানেন? আমরা সুস্থ হয়ে আইসা আমাদের সেই জুলাই সনদের জন্য আবার রাস্তায় নামবো, প্রয়োজনে একটা হাত যে বাকি আছে ওই হাতটাও দিয়ে দেবো। ওই সরকার, এই কথাগুলো আপনাদের কানে গেলে কেমন লাগে আপনাদের বলেন তো? ভালো লাগে আপনাদের? আরে মানুষের অভিশাপ নিচ্ছেন, অভিশাপ নিচ্ছেন। গতকালকে দেখলাম হাদির বউ রাস্তায় নেমে গেছে। আরে যে পর্দাশীল ছিল, কারো সামনে আসতো না, রাস্তায় নেমে গেছে। 6 মাস হয়ে গেছে, বিচার পায় না। হাদি কিন্তু মরার আগে একটা কথা বলছিল, আমাকে মেরে ফেলুক, কোনো প্রবলেম নাই, আমাকে মেরে ফেলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যারা মারছে তার যেন বিচার হয়। সেই আসামি কিন্তু পার্শ্ববর্তী দেশে বিচারপতির কাছে স্বীকার গেছে সে যে খুন করছে, তারপরও তাকে ধরে আনা হচ্ছে না। কেন আনা হচ্ছে না? কেন তার বিচার হচ্ছে না? তার বিচার হচ্ছে না এই জন্যই, তার বিচার এই জন্য হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত মতামত। ওই আসামিকে যদি আপনি নিয়ে আসেন কালকে,
পরশুদিন থেকে সারা বাংলাদেশে আবার জুলাই জায়গা উঠবে না, আবার ঝড় উঠবে, তো আবার ঝড় উঠবে। ওই ঝড়টাকে থামায় রাখছে, এই জন্যই আনা হচ্ছে না। হাদির বিচার করা মানে জুলাইকে স্বীকৃতি দেওয়া। তো আরে হাদি যদি শহীদ না আজকে বাইচা থাকতো, প্রতিদিনই জুলাইয়ের জন্য চিৎকার করতো, হ্যাঁ চিৎকার করতো। হাদির চিৎকার গুলো এখনো কানে ভাসে ভাই, কানে ভাসে। সব অ্যাডভান্স বই লাগেছিল, তো কে মুনাফিকি করবে, কে বেইমানি করবে, কে কি করবে না করবে, সব অ্যাডভান্স বই লাগেছিল। তার প্রতিটি কথা সত্য হয়ে দাঁড়াইছে। কিন্তু সবচেয়ে বড় সত্যটা কি জানেন? সেটা বইলা বিদায় নিতে চাই, জুলাই সনদপত্রের স্বীকৃতি চাই, গণভোটের রায় চাই, রায়। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। আমরা বিশেষ করে এই কথা যদি দিল্লিকে উদ্দেশ্য করে বলি, বা শুধু দিল্লি কেন, পাকিস্তানকে উদ্দেশ্য করে যদি বলি, আমেরিকাকে উদ্দেশ্য করে যদি বলি, চীনকে উদ্দেশ্য করে যদি বলি, সৌদি আরবকে উদ্দেশ্য করে যদি বলি, তাহলে প্রত্যেকের দিকেই এটা সমান প্রযোজ্য। বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। এটি $1 ট্রিলিয়ন একটি দেশ। এখানে সমস্ত দিক দিয়ে, তার অর্থনৈতিক, তার বাণিজ্যিক, তার ভৌগোলিক সীমারেখার কারণে এটি এত গুরুত্বপূর্ণ যে বিশ্বের বাঘা বাঘা দেশ যেগুলো, সেগুলোর নজর এখন বাংলাদেশের দিকে। অর্থাৎ তারা বাংলাদেশ ছাড়া তাদের অনেক কিছুই কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। এই বিষয়টা নিয়ে অল্প দুই একটা কথা আপনাদের সাথে আজ একটু শেয়ার করবো, ভালো লাগবে আপনাদের। কারণ আমরা তো সবসময় মনে করি বাংলাদেশে মনে হয় কিছুই নেই, সবই শূন্য শূন্য। এত নিরাশ হওয়ার দরকার নেই। আর এর ভিতরেই আরো একটা চমৎকার খবর, যেটা এই যে এতগুলো কথা যে বললাম, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিতরে ভিতরে গোপনে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে। এটি কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। নীরবে নিভৃতে তিনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলোর কারণে দিল্লির চোখের ঘুম ছুটে গেছে। রাত্রে নরেন্দ্র মোদী ঘুমাতে পারে না, দিল্লি ঘুমাতে পারে না, তার কপালের উপরে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। হওয়ার পরে তো আপনারা দেখেছেন দিল্লি কিভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তারা চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে একটা খেলা খেলিয়েছে, তারা অন্য একজনের বাড়িকে লিটন দাসের বাড়ি বানিয়ে অপপ্রচার চালিয়েছে। প্রায় 249টি ভুয়া মিথ্যা তথ্য তারা ছড়িয়েছে বাংলাদেশকে ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য। যখন কোনো কিছুতেই পেরে উঠলো না, তখন তারা কি করলো? এই বাংলাদেশের একেবারে নিকটবর্তী 3টা জায়গায় তাদের বেসমেন্ট তৈরি করলো। কোথায় কোথায়? দক্ষিণ দিনাজপুরে, ত্রিপুরায় এবং আসামে। আপনারা এই গল্প অনেকেই শুনেছেন, কিন্তু এর ভিতরে একটা অন্তর্নিহিত কারণ আছে। অনেক জায়গায় সেখানে বেসমেন্ট মানে বুঝছেন তো, একেবারে ক্যান্টনমেন্ট যেটাকে বলে। ওখানে তারা ওই যে রাফায়েল, যেটা ফ্রান্স থেকে কেনা, এই রাফায়েল পর্যন্ত মোতায়েন করেছে। আরো বিভিন্ন ভারী অস্ত্র শস্ত্র এখানে তারা মোতায়েন করেছে। এটা ইউনূস সরকার বুঝতে পেরে পাল্টা প্রতিরোধ হিসেবে কি করেছিল জানেন? এই লালমনিরহাট বিমানবন্দরে আমি সেখানে গিয়েছি। বিশাল এরিয়া লালমনিরহাট বিমানবন্দর, এত বড় এলাকা, এখানে যে না গেলে বুঝতে পারবেন না এবং কল্পনাই করা যায় না যেখানে কি কি হতে পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই লালমনিরহাট বিমানবন্দর খুব দ্রুততার সাথে চালু করে দিলেন। এবং শুধু চালুই নয়, চীনকে আমন্ত্রণ জানালেন এখানে ড্রোন বানানোর জন্য, মানে ওইখানে বসে ড্রোন তৈরি হবে। বুঝতে পারছেন? ঠাকুরগাঁওয়ে সেখানে আরেকটি বিমানবন্দর চালু করলেন। এইটা কি? এর কারণ কি? এর পিছনের অন্যতম কারণ হচ্ছে ওই যে ইন্ডিয়া 3 জায়গায় যেটা বানালো, এইটাকে টেক্কা দেয়া, মোকাবেলা করা। এই খবর পাওয়ার সাথে সাথে ভারতের কপালে প্রচন্ড ভাঁজ পড়ে গেল, আরো বেশি পাগল পাড়া হয়ে গেল। পরে কি করলো আপনারা সবাই জানেন এবং শুনেছেন, তারেক রহমানের সাথে চুক্তি করলো। তারেক রহমানের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়ে তাকে বাংলাদেশে ঢুকালো। যেহেতু শেখ হাসিনাকে দিয়ে আর সম্ভব হচ্ছে না, তখন তারেক রহমানকে দিয়ে তারা এই কাজটি করালো। তারেক রহমান দেশে আসলেন, নির্বাচন হলো, তিনি প্রধানমন্ত্রী হলেন। এরপরেই কিন্তু উপর যাই হোক, আমরা তারেক রহমানের প্রতি এখনো বিশ্বাস স্থাপন করতে পারি। আমি কিন্তু এই যে কথাটা বলছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, ভুল বুঝবেন না আবার। তারেক রহমানের প্রতি আস্থার যে জায়গাটা, এটা এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। এবং আমি যে কথাটি, যে তথ্যটি দিচ্ছি, এইটা শুনলে আপনাদের আস্থা বাড়বে। এটা হচ্ছে তারেক রহমান ওই চুক্তিগুলো কিন্তু বাতিল করেন নাই। দিল্লি তাকে বলেছিল যে তোমাকে এই চুক্তিগুলো বাতিল করতে হবে, তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিতে হবে, তাকে রাজনীতির সুযোগ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা বলেছেন। তারেক রহমান শুধু মানে খুব বুদ্ধিদীপ্ততার সাথে ঠান্ডা মাথায় দেখেছে যে এখানে মাথা গরম করলে চলবে না, সে এই জাতীয় আর কি। পরে তিনি ডিজিএফআই এর ওই যে কালপিট, যেগুলো ভারত যাদেরকে দিয়ে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, ওদেরকে গ্রেপ্তার করলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি একেবারে অ্যাবলিশ করে দেওয়ার কথা ছিল, তারেক রহমান করে দেন নাই। তারপর থেকেই ভারতের মুখে আমরা বারবার শুনে আসছি যে তারেক রহমান ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে চুক্তি হয়েছিল তিনি সেই চুক্তি বাস্তবায়ন করছেন না। এর ভিতরে তারেক রহমান সবচেয়ে মারাত্মক যে কাজটি করেছেন, সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি এটা, পাকিস্তানের সাথে যে 17 যুদ্ধ বিমানের চুক্তি করে ফেলেছিলেন, ইউনূস করে গিয়েছিলেন, ভারত তাকে নিষেধ করেছিল যে এই চুক্তি বাতিল করতে হবে। তারেক রহমান এই চুক্তি তো বাতিল করেনি নাই, উল্টো আপনারা জানেন, এই খবর শুনেছেন, বাংলাদেশ থেকে কয়েক সূত্রে কয়েকটা খবর পাওয়া গেছে। কেউ বলছে 22 জন, কেউ বলছে 30 জন, এরকম পাইলটকে পাঠিয়েছে পাকিস্তানে। কি জন্য? ওই যে 17 যেটা কিন্তু পাকিস্তানের তৈরি স্টিলথ বিমান। স্টিলথ মানে হচ্ছে রাডার ফাঁকি দিতে পারে, খুবই আধুনিক, একেবারে যুগোপযোগী, সর্বাধুনিক যেটা। এইটা ওইখান থেকে তারা চালানো শিখে চুক্তিকৃত যে বিমানগুলো সেগুলো নিয়ে আসবে। ভারতের চোখে ঘুম থাকার কথা? ঘুম থাকার কথা না, একেবারে ঘুম পুড়ে গেছে। তারেক রহমান এই কাজটি কিন্তু অত্যন্ত গোপনে নীরবে করেছেন, এবং এটি করেছেন কার সাথে? পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী
শাহবাজ শরীফ তার সাথে কিন্তু না, সরাসরি এটা করছেন আসিফ মনিরের সাথে। আসিফ মনির হচ্ছে বলা হয়ে থাকে, আসিফ মনির এই মুহূর্তে পাকিস্তান রাষ্ট্র চালাচ্ছেন, তাকে পেরালাল প্রধানমন্ত্রী বলা যায়। শাহবাজ শরীফ মূলত একটা শো, আমেরিকার সাথে চীনের সাথে সমান তালে কিন্তু খেলছে এই আসিফ মনির, যেহেতু সরাসরি আমেরিকার সাথে আসিফ মনিরের সম্পর্ক। আর পাকিস্তান এমন একটা জোনে অবস্থান করছে, তাকে আমেরিকারও বিপক্ষে যাওয়ার উপায় নেই, চীনেরও বিপক্ষে যাওয়ার উপায় নেই। আমেরিকাকেও সে সারলে বিপদ, চীনকে সারলেও বিপদ, অর্থাৎ দুজনকেই তাকে ধরে রাখতে হবে। এই খেলাটা খেলছে আসিফ মনির। এখন তারেক রহমান হয়েছে তাদের গলার কাটা। হায় হায়, এটি চেয়েছিলাম কি আর এটি হলো কি? যার কারণে আপনারা শুনেছেন বেশ কয়েকদিন একটা কল্পনা কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছিল যে ইন্ডিয়া যে কোনো মুহূর্তে তারেক রহমানকে শেষ করে দেবে। শেষ করে দিয়ে সেখানে তার পেরালাল, অনেকেই ধারণা করেছেন, আপনারাও জানেন, যে তাকে তার মাধ্যমে সম্পূর্ণ ভারতের আজ্ঞাবহ এরকম একটি সরকার এখানে বসিয়ে দেবে নতুন করে। কিন্তু এইটা পাকিস্তান টের পেয়ে গিয়েছিল এবং পাকিস্তান তারেক রহমানকে সতর্ক করেছে এই ব্যাপারে, আপনি সাবধান হন, আপনার উপরে কিন্তু এই ধরনের বিপদ। এই বিষয়ে আমি এর আগেও আপনাদের সাথে কথা বলেছি। এরই সর্বশেষ যে খেলাটি, সেই খেলাটি হচ্ছে ভারতে আপনারা জানেন যে 5টা অঙ্গরাজ্যে সেখানে নির্বাচন হয়ে গেল এই কয়েকদিন আগে, বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে ভারতের লোকসভা নির্বাচনে যে মুসলিম কার্ড, মুসলমানদেরকে মাইনাস করার যে একটা ফর্মুলা, এবং ভারতের সংসদে যে একটি মিথ চালু আছে যে মুসলিমদের ভোট না হলে সেখানে অন্য কেউ ক্ষমতায় যেতে পারবে না, এইটা ভাঙার চেষ্টা করছে সর্বশেষ ভারত তথা বিজেপি। তারা এই 5টা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে একজন মুসলমানকেও নমিনেশন দেয়নি। নির্বাচন হয়ে গেল, নির্বাচন হওয়ার পরে পশ্চিমবঙ্গের ত্রিপুরার যে শুভেন্দু অধিকারী, এটা একটা বদ্ধ উম্মাদ এবং সবচাইতে বড় সাম্প্রদায়িক। এটা এত উম্মাদ এবং এত বড় পাগল এবং এত সাম্প্রদায়িক যে সে নির্বাচনের পরে তিনি বললেন মুসলমান আমাকে ভোট দেয়নি। তুমি তো কোনো মুসলমানকে টিকিট দাও নাই, নমিনেশন দাও নাই, তুমি তো মুসলমানদেরকে নিধন করার জন্য, তাদেরকে সমূলে উৎপাদন করার জন্য সর্বপ্রকার কাজ তুমি করেছো। এমনকি তোমার মুখ দিয়ে আমরা এই বক্তব্য শুনেছি যে আমরা ক্ষমতায় গেলে শাহজাহানের নাম থাকবে না, সিরাজের নাম থাকবে না, আওরঙ্গজেবের নাম থাকবে না, বাবরের নাম থাকবে না, অর্থাৎ কোনো মুঘল মুসলমানের নাম আমরা এখান থেকে মুছবো এইভাবে। তার সর্বশেষ রূপ কি হয়েছে? কোনো মুসলমানকে সেখানে এই বিজেপি, এই শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক দেশটি, সবচেয়ে মারাত্মক হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দল, নমিনেশন দেয়নি এক জায়গায়ও না। সেখানে মোট 723টি আসন 5টা অঙ্গরাজ্যে। এই 723টির ভিতরে তৃণমূল এবং ইউডিএফ এ থেকে মোট 104 জন মুসলিম প্রতিনিধি বিজয় লাভ করেছে। তো এই যে মুসলমানদেরকে সেখানে অপাংক্তেয় করে দেয়া, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার একটা চক্রান্ত নিয়েছিল এই বিজেপি। যার কারণে তারা শুরুতে একটা শয়তানি তারা করেছে, সেখানে 91 লক্ষ মুসলমান এবং মথুরা সম্প্রদায়কে তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, জাতীয় নাগরিকত্বই তাদেরকে দেয়নি। তাহলে ভোটার লিস্টে যদি 91 লক্ষ মুসলমান থাকতো, আরো কিন্তু আসন সংখ্যা বাড়তো। তারা এইটা প্রমাণ করার চেষ্টা করছে যেখানে মুসলমানরা কিছুই না, অর্থাৎ মুসলিম শূন্য একটি দেশ গড়ার প্রথম পদক্ষেপে তারা এগিয়ে যাচ্ছিল। তারপরে শুভেন্দুর ওই কথার পরে যে মুসলমানরা আমাদেরকে ভোট দেয় নাই, এইটা বলার পরেই তো সারা দেশে দেখেছেন আপনারা এই কয় অঙ্গরাজ্যে তারা তৃণমূল নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। এর ভিতরে অধিকাংশ মুসলমানদের বাড়িঘরে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে পায়ের সাথে সুতা বেঁধে, দড়ি বেঁধে মোটরসাইকেলের পিছনে বেঁধে দিয়েছে। এরকম লোমহর্ষক ঘটনা পর্যন্ত আপনারা দেখেছেন। এত বড় সাম্প্রদায়িক একটি শক্তি, এত কিছু করার পরেও তারা তাদের যে চালটা ছিল এটি মাঠে মারা গেছে এই কারণেই যে এই বাংলাদেশকে মূলত তারা একটা শিক্ষা দিতে চেয়েছিল যে আমরা সব পারি, এখানে এটা করছি, তোমাদের ওখানে ওইটা করবো। যার কারণে আমরা ত্রিপুরা, আসাম এবং দক্ষিণ দিনাজপুরে বেসমেন্ট তৈরি করছি। কিন্তু ওই যে বাংলাদেশ ভৌগোলিকভাবে তার অবস্থানটা এত মজবুত, অর্থনৈতিকভাবেও দুর্বল নয়, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বহির্বাণিজ্যের কাছে, ভৌগোলিক অবস্থানের কারণে এমন একটা অবস্থানে, এমন একটা জোনে অবস্থান করছে। তার কারণে এখানে আমেরিকার আগ্রহ আছে, এখানে চীনের আগ্রহ আছে, এখানে সৌদি আরবের আগ্রহ আছে। সৌদি আরব হচ্ছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি, চীন সামরিক এবং সমস্ত শক্তি, আমেরিকাও সমস্ত দিক দিয়ে শক্তির কেন্দ্র। তাহলে পাকিস্তান একটা শক্তির কেন্দ্র। এই সমস্ত শক্তির কেন্দ্রগুলো বাংলাদেশের দিকে কিন্তু তাদের ফোকাসিংটা অনেক বেশি। যার কারণে এখানে আর ভারত তো এখানে তার বাংলাদেশ না হলে চলবেই না। আগে যে দেশগুলোর নাম বলেছি তাদেরও বাংলাদেশ না হলে চলবে না, ভারতেরও চলবে না। সুতরাং বাংলাদেশকে এত ফেলনা ভাবার কোনো সুযোগ নেই। যেহেতু এই দেশগুলোকে বাংলাদেশ ছাড়া চলবে না, সেহেতু তার একটা গুরুত্ব আছে। আর গুরুত্ব আছে বলেই তাকে নিয়ে যে কেউ সিনেমিনি খেলতে পারবে না। সর্বশেষ এইটার পথে আরো এক ধাপ এগিয়ে গেছেন তারেক রহমান, যে 17 এটা ক্রয়ের জন্য পাইলট পাঠিয়েছেন প্রশিক্ষণের জন্য। লালমনিরহাট বিমানবন্দর সেটি তারেক রহমান অব্যাহত রেখেছেন, বন্ধ করেন নাই। ঠাকুরগাঁও বিমানবন্দর ওটি অব্যাহত রেখেছেন, বন্ধ করেন নাই। সব মিলেই দিল্লির চোখের ঘুম তারেক রহমান কেড়ে নিয়েছেন, এটি নিশ্চিতই বলা যায়। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।